নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। 1193 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করেন এবং এর মাধ্যমে পৃথিবীর অন্যতম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয়। যে নালন্দা বিশ্ববিদ্যালয় একসময় জ্ঞান বিজ্ঞানের ভান্ডার ছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো এবং এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার পরেও এমন একটা নাম হয়ে থেকে গেছে ইতিহাসের পাতায়, যার মাধ্যমে ভারতের যে শিক্ষা, এটা প্রাচীন কাল থেকে ভারতের জ্ঞান বিজ্ঞান কতটা উন্নত ছিল তার সিম্বল হিসেবে আজও মনে করা হয়। এবং সেই দিকে খেয়াল রেখেই প্রায় 815 বছর পরে সেই পুরনো নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠা করে আধুনিক বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়া হলো। এবং এই ভিডিওর মাধ্যমে জানবো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ইতিহাস, কেন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠার কি গুরুত্ব রয়েছে শিক্ষাক্ষেত্রে। এর মাধ্যমে ভারতের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যান্য দেশের ছাত্রদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এখানে নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছ যে প্রায় 1700 কোটি টাকা খরচ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এবং এটা ছোটখাটো একটা নিউজ নয়। এক সময় ভারতীয় শিক্ষা, ভারতীয় জ্ঞান বিজ্ঞানের চর্চার যে খ্যাতি পৃথিবীর কাছে ছড়িয়ে পড়েছিল, তার পিছনে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভূমিকা ছিল। এবং সেই জায়গাতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা। এটা নিউজ আর্টিকেল থেকে ডাইরেক্ট এই আর্টিকেল গুলো তোলা হয়েছে যে প্রধানমন্ত্রী হিসেবে তার তৃতীয়বার শপথ গ্রহণের পর প্রথম বিহার সফর করেন এবং উদ্দেশ্য ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা। এবং এখানে গিয়ে প্রাইম মিনিস্টার মোদী জানান যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। অবশ্যই ঐতিহ্যের একটা ব্যাপার, কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু ভারতীয়দের কাছে নয়, পৃথিবীর বিভিন্ন যে সমস্ত দেশগুলো ছিল সেই সময়, সেইখান থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। সেই ঐতিহ্যকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা বর্তমান এই নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে দেশের সম্মান, পরিচয় এবং মূল্যবোধ জড়িয়ে রয়েছে। এবং তিনি আরো জানান যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 10 দিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি বলে আমি খুব খুশি। নালন্দার কোনো নাম নয়, এটা একটা পরিচয়। আগুন বইকে পুড়িয়ে ফেলতে পারে কিন্তু জ্ঞান ধ্বংস করতে পারে না। এই বক্তব্যটা দেওয়ার পিছনে মেন কারণ হচ্ছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ধ্বংসপ্রাপ্ত হয় তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তার ফলে বলা হয় যে পৃথিবীর জ্ঞান ভান্ডারের অনেকাংশ শুধুমাত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তা এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, বিভিন্ন স্টাডি থেকে জানা গেছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে এমন এমন কিছু পুঁথি ছিল, এমন এমন কিছু গ্রন্থ ছিল যেগুলো হয়তো আজকে থাকলে ভারতীয় যারা বিজ্ঞানী, শিক্ষাবিদ, তারা হয়তো অনেক বেশি কিছু করতে পারতো। কারণ পৃথিবীর প্রাচীনতম যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের নাম আমরা পাই, এই বিষয়ে উইকিপিডিয়ার একটা ডেডিকেটেড পেজ রয়েছে, সেখানে দেখতে পারবে ইউনিভার্সিটি অফ বোলোগনা, যেটা ইটালিতে অবস্থিত। এটাকে বলা হয় ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। অন্যদিকে খুব ফেমাস একটা বিশ্ববিদ্যালয় যার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অর্থাৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটা তৈরি হয়েছিল 1096 খ্রিস্টাব্দে। অন্যদিকে আরো একটা খুব ফেমাস বিশ্ববিদ্যালয় যেটা ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে অবস্থিত, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1209 সালে। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়কে যদি ধরি 1088 খ্রিস্টাব্দে সেটা প্রতিষ্ঠা হয়েছিল। তার থেকেও 500 বছর আগে ভারতের বুকে প্রপার একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়ে গেছিল যার নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যেমন আমাদের বিদেশ মন্ত্রী শ্রী এস জয়শঙ্কর, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবং সেই সাথে সাথে নতুন যে নালন্দা বিশ্ববিদ্যালয় তার আচার্য নিযুক্ত হয়েছেন অরবিন্দ পানাগাড়িয়া, ইনিও উপস্থিত ছিলেন। তার সাথে ছিল অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রুনেই, চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া সহ 17টি দেশের প্রতিনিধি যারা এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেন। নতুন যে ক্যাম্পাস তৈরি হয়েছে সেটাতে 2টো ব্লক রয়েছে, টোটাল 40টা শ্রেণীকক্ষ রয়েছে, 1900 ছাত্রছাত্রীর বসার বন্দোবস্ত রয়েছে, 300টা আসনযুক্ত 2টো অডিটোরিয়াম রয়েছে এবং প্রায় 500 জন থাকার মতো একটা হোস্টেল রয়েছে। এবং নতুন ক্যাম্পাস তৈরিতে 1700 কোটি টাকা খরচ করেছে কেন্দ্র সরকার। প্রাচীন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আজকের বিহারে
অবস্থিত ছিল এবং এই বিশ্ববিদ্যালয় তৈরির পেছনে যার ভূমিকা অগ্রণী তিনি হচ্ছেন কুমারগুপ্ত প্রথম। আজকে যেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ রয়েছে সেই জায়গাতে একটা সিলমোহর আবিষ্কার হয়েছে, যে সিলমোহরে লেখা রয়েছে যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শক্রাদিত্য। শক্রাদিত্য রাজত্ব করছেন 415 থেকে 455 খ্রিস্টাব্দ এবং এই শক্রাদিত্য আর কেউ নয়, গুপ্ত বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা কুমারগুপ্ত প্রথম, এনারই আর একটা নাম ছিল শক্রাদিত্য। আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে অন্য আর একটা বিশ্ববিদ্যালয়ও ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল যার নাম হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। কিন্তু যদি অ্যাকচুয়াল যেরকম বিশ্ববিদ্যালয় হওয়া উচিত বা আজকের যেগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেইগুলোর সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখতে পাবো যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি কোনো প্রপার বিশ্ববিদ্যালয় ছিল না। এখানে অনেকজন পণ্ডিত ব্যক্তিরা থাকতেন, তারা তাদের নিজেদের টোল খুলে সেখানে পড়াতেন ছাত্রদেরকে এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা এসে এখানে পড়তো। অন্যদিকে নালন্দা বিশ্ববিদ্যালয় একটা এমন প্রতিষ্ঠান ছিল যেখানে ছাত্ররা থাকতে পারতো, যেখানে শিক্ষকদের থাকার আলাদা জায়গা ছিল, যেখানে আলাদা আলাদা ক্লাসরুম ছিল, লাইব্রেরি ছিল, অর্থাৎ আজকের আধুনিক যে বিশ্ববিদ্যালয়ে যা যা থাকা দরকার সেই সমস্ত কিছু নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আগে থেকে এই জায়গাটা বৌদ্ধ তীর্থস্থান হিসেবে খ্যাতি লাভ করেছিল, কারণ বিভিন্ন রেকর্ড থেকে দেখা যায় যে সম্রাট অশোক তিনি এখানে একটি চৈত্য এবং বিহার নির্মাণ করেছিলেন। ফাহিয়েন যখন ভারতে ভিজিট করেন সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়নি, কিন্তু সেই জায়গাতে তিনি কয়েকটা বৌদ্ধ বিহারের নাম উল্লেখ করেন। ফাহিয়েন এই জায়গাটার নাম নল বলে লিখে যান এবং সেখানে তিনি একটি স্তূপের কথা উল্লেখ করে যান। পরবর্তীকালে কুমারগুপ্তের সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। শুধু তাই নয়, তার পরবর্তী যারা গুপ্ত রাজা ছিলেন, বুধগুপ্ত, তথাগত গুপ্ত, বালাদিত্য এবং বজ্র, এরা প্রত্যেকেই এই নালন্দা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে সাপোর্ট করে তাই নয়, এই বিশ্ববিদ্যালয়কে আরো বড় এবং প্রসারিত করে। ইন্টারেস্টিংলি গুপ্তরা প্রত্যেকেই ব্রাহ্মণ্য ধর্মের ফলোয়ার ছিল, কিন্তু তা সত্ত্বেও নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে শ্রেষ্ঠ সময় এবং তার যে বিস্তার সেটা সমস্ত কিছুই হয় গুপ্ত রাজাদের আন্ডারে। গুপ্তদের পতনের পরেও নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরব অব্যাহত ছিল, কারণ তারপরে এই অঞ্চলের বিখ্যাত যে রাজা সিংহাসনে বসেন তার নাম হর্ষবর্ধন এবং হর্ষবর্ধন যিনি শিলাদিত্য নামে পরিচিত, তিনি 100টি গ্রাম মঞ্জুর করে দেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের নামে, অর্থাৎ এই গ্রাম থেকে যে ট্যাক্স পাওয়া যাবে সমস্ত কিছু খরচ হবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং এই সময় দেখা যাচ্ছে যে প্রায় 1500 শিক্ষক এবং 10,000 ছাত্র এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে থাকতো এবং অধ্যয়ন করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সব থেকে ভালো তথ্য আমরা পাই জুয়ানজাং বা হিউয়েনসাং এর রচনা থেকে। 630 থেকে 643 খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারত ভ্রমণ করেছিলেন, যার মধ্যে 637 থেকে 642 সাল এই 2 বছর তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করেন। এখানে তিনি পড়াশুনো করেন এবং শুধু তাই নয়, তার এখানে একটি ভারতীয় নামও দেওয়া হয়েছিল মোক্ষদেব। তার শিক্ষক ছিলেন শিলভদ্র। বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থ তিনি অধ্যয়ন করেন, তার সাথে সাথে গ্রামার অর্থাৎ সংস্কৃত গ্রামার, জ্যোতিষবিদ্যা, নীতিশাস্ত্র এই সমস্ত কিছু তিনি অধ্যয়ন করেন। তিনি যখন চীনে ফিরে যান সাথে করে 657টা বই নিয়ে যান এবং প্রায় 78টা বই তিনি নিজে অনুবাদ করে চীনা ভাষায় অনুবাদ করে নিয়ে যান। এবং পরে যেহেতু নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং অধিকাংশ গ্রন্থ সমস্ত কিছুই পুড়ে যায়, সেই জন্য এই সমস্ত তথ্য থেকেই আমরা আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের জ্ঞান ভান্ডার ছিল সেই সম্পর্কে তার কিছুটা প্রমাণ পেয়ে থাকি। শুধু হিউয়েনসাং নয়, তার পরবর্তী প্রায় 30 বছরে চীন থেকে প্রায় 11 জন বৌদ্ধ পণ্ডিত ভারত এবং পরিব্রাজক ভারতে আসেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসেন। তাদের মধ্যে আরেকজন বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে ইৎসিং। ইৎসিং 673 খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং তারপরে তিনি 14 বছর ভারতের বিভিন্ন স্থানে ঘোরেন, যার মধ্যে 10 বছর তো তিনি শুধু নালন্দাতে কাটান। তিনিও যাওয়ার সময় প্রায় 400টা বই নালন্দা থেকে নিয়ে যান। হর্ষবর্ধনের পরে পাল রাজারা বাংলা এবং বিহার অঞ্চলে শাসন করে। পাল রাজারা নিজেরাই বৌদ্ধ ধর্মের ফলোয়ার ছিল এবং সেই সময় তারা একাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যেমন বিক্রমশিলা, জগদ্দল, সোমপুরি, এইরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলেও নালন্দা বিশ্ববিদ্যালয় তার গৌরব ধরে রাখতে পেরেছিল, কারণ পাল রাজারা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সমান
পৃষ্ঠপোষকতা করেছিল। যদিও পাল রাজারা বজ্রযান শাখার ফলোয়ার ছিল এবং নালন্দা বিশ্ববিদ্যালয় মেনলি মহাযান শাখা সম্পর্কে পড়ানো হতো, তা সত্ত্বেও নালন্দা বিশ্ববিদ্যালয়কে তারা পৃষ্ঠপোষকতা করে। সেই সাথে সাথে নালন্দার যে পাঠ্যক্রম তাতে বজ্রযান শাখার একটা প্রভাব এই সময় পড়ে। ধর্মপাল নিজে প্রচুর দান করেন নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তার পুত্র দেবপাল তিনি সক্রিয় পৃষ্ঠপোষক ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। এদের সময় নালন্দা বিশ্ববিদ্যালয় আরো বৃহৎ আকার ধারণ করে এবং বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা যেরকম আগে পড়তে আসতো সেম ভাবে এই সময় পড়তে আসে। নালন্দায় আবিষ্কৃত একটা তাম্রফলক থেকে জানা যায় যে সুবর্ণদ্বীপের রাজা, সুবর্ণদ্বীপ বলতে আজকের ইন্দোনেশিয়া, সুমাত্রা এই অঞ্চলটা নিয়ে বিস্তৃত ছিল। তো সেই সুবর্ণদ্বীপের রাজা বালপুত্রদেব ইনি শৈলেন্দ্র বংশের রাজা ছিলেন এবং তিনি এখানে দান করেছিলেন। এই সমস্ত কিছু হয় দেবপালের সময়। এই বালপুত্রদেব 5টা গ্রাম নালন্দাকে দান করেন এবং ওইগুলো দেবপালকে তিনি অনুরোধ করার জন্য সেইগুলো করা হয়। নালন্দা মহাবিহার খনন করে যে মূল অংশটা পাওয়া গেছে তারই দৈর্ঘ্য ছিল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 1600 ফুট এবং প্রস্থে ছিল 800 ফুট। বাকি অংশটা ধ্বংস হয়ে গেছে। তাহলে সেই সমস্ত কিছু যখন ছিল, অর্থাৎ যে সময় নালন্দা তার পিক পজিশনে ছিল, এটা আয়তনে আরো বেশি বড় ছিল। বিভিন্ন দেশ থেকে তিব্বত, চীন, কোরিয়া, মধ্য এশিয়ার পারস্য এবং তুরস্ক, তারপরে শ্রীলঙ্কা, এদিকে ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গা থেকে ছাত্ররা এখানে পড়তে আসতো। বিভিন্ন তথ্য থেকে এইখানের যে ছাত্র সংখ্যা তার প্রমাণ পাওয়া যায়। অনেক জায়গাতে রয়েছে যে এখানে প্রায় 10,000 জন ছাত্র একসাথে পড়তো যখন নালন্দা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ সময় ছিল এবং শিক্ষক ছিল প্রায় 2000। তবে এটা হয়তো একটু বেশি সংখ্যায় বলা রয়েছে, কারণ অধিকাংশ চাইনিজ যারা ভ্রমণার্থী ছিলেন তাদের বক্তব্য ছিল মোটামুটি 3000 থেকে 5000 ছাত্র একসাথে এখানে পড়তো। এবং নালন্দা বিশ্ববিদ্যালয় সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ফেমাস যে জিনিসটা ছিল সেটা হচ্ছে এখানকার গ্রন্থাগার। বলা হয় যে প্রায় 1 লক্ষ বই ছিল এখানে এবং এই গ্রন্থাগারগুলোর বিভিন্ন নাম ছিল। গ্রন্থাগারটার পুরোটার নাম ছিল হচ্ছে ধর্মগঞ্জ এবং এখানে টোটাল 3টে ভবন ছিল। 3টে ভবনের আলাদা আলাদা নাম ছিল রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। শুধু রত্নদধি যে বিল্ডিংটা ছিল তার 9টা তল ছিল, অর্থাৎ 9 তলা বিল্ডিং ছিল। লক্ষাধিক যে বই ছিল এটা অনুমান করা হয়, কারণ যখন বলা হয় যে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রায় কয়েক মাস ধরে এই লাইব্রেরিগুলো পুড়েছিল। এবং এখানে শুধুমাত্র যে ধর্মগ্রন্থ ছিল এরকম নয়, বিভিন্ন অন্যান্য জিনিস যেগুলো কোনো ধর্মের সঙ্গে রিলেটেড নয়, যেমন ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, সাহিত্য, জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা সংক্রান্ত একাধিক গ্রন্থ ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ হয় বখতিয়ার খিলজির দ্বারা। এটা আমরা সকলেই জানি যে 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এখানে আক্রমণ করে এবং ধ্বংস করে দেয়। তবে শুধু বখতিয়ার খিলজি নয়, এর আগে প্রায় 2বার নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ হয়। তবে সেই 2বার আক্রমণের পরে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠা হয় বা সেখানে খুব বড় সড়ো কোনো ক্ষতি হয় না, কিন্তু ফাইনাল যে আক্রমণ 1193 খ্রিস্টাব্দে হয় সেই সময়তে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং তারপরে আর নতুন করে এটা তৈরি হয়নি, আবার বর্তমানে এটা তৈরি করা হচ্ছে। প্রথমবার যখন আক্রমণ হয় তখন রাজা ছিলেন স্কন্দগুপ্ত, গুপ্ত বংশের রুলার। 455 থেকে 467 খ্রিস্টাব্দ তিনি শাসন করেছিলেন। এই সময়কালের মধ্যে হুন আক্রমণ হয় ভারতের ওপর এবং হুনদের একজন রাজা ছিলেন মিহিরকুল। তার সময় প্রথমবার আক্রমণ হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর, কিন্তু তারপরে এই বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এরপরে আক্রমণ হয় বাংলার গৌড় বংশের দ্বারা। সম্ভবত শশাঙ্ক এখানে আক্রমণ করেন। এই সময়ও নালন্দা বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, তবে তারপরে হর্ষবর্ধন পুনরায় এটাকে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ফাইনাল যে আক্রমণ যেটা হয় 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এখানে আক্রমণ করেন এবং এই আক্রমণের পরে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এবং এর পিছনে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে। বলা হয় যে বখতিয়ার খিলজি অসুস্থ ছিলেন, বিভিন্ন চিকিৎসকরা তার চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারছিলেন না। সেই সময় তাকে কেউ একজন পরামর্শ দেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যারা চিকিৎসক রয়েছেন তাদের কাছে গেলে তিনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু বখতিয়ার খিলজি তাদের কাছে যেতে চান না। তার কারণ হচ্ছে এরা সকলেই বৌদ্ধ ছিল এবং বখতিয়ার খিলজি ছিলেন মুসলিম। তো সেই জন্য তিনি মুসলিম যারা চিকিৎসক তাদের কাছে যেতে চেয়েছিলেন, বাট তার সত্ত্বেও তিনি সুস্থ হচ্ছিলেন না। কিন্তু অনেক রকম চিকিৎসার পরেও যখন তিনি একদম সুস্থ হতে পারছিলেন না, সেই সময়
তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসকের কাছে যান। এই চিকিৎসকের নাম ছিল রাহুল শ্রীভদ্র। বখতিয়ার খিলজি তাকে বলেন যে কোনো অমুসলমান কারোর হাত থেকে তিনি কোনো রকম ওষুধ গ্রহণ করবেন না, এবং তখন এই চিকিৎসক তাকে একটি কোরআন দিয়ে বলেন যে তিনি যেন প্রতিদিন এই কোরআনটা পাঠ করেন। তো বখতিয়ার খিলজি এইটা মেনে নেন এবং প্রতিদিন কোরআন পাঠ করেন। বলা হয় যে এই কোরআনের পাতাতে তিনি ওষুধ লাগিয়ে দিয়েছিলেন, যার ফলে সেই ওষুধ যখন তার মুখে যায়, কারণ বখতিয়ার খিলজি এরকম মুখে আঙুল দিয়ে বইয়ের পাতা উল্টাতেন, তো সেই কারণে যখন এই অবস্থাতে তার মুখে ওষুধ যায় ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি যখন বুঝতে পারেন যে কিভাবে তাকে সুস্থ করা হয়েছে তখন তিনি বেশ অবাক হন। তার সাথে সাথে এটাও তার মাথায় আসে যে তার সঙ্গে যে মুসলিম চিকিৎসকরা রয়েছেন তাদের থেকে বেশি জ্ঞান রয়েছে এই নালন্দার যারা চিকিৎসক তাদের কাছে। তো সেই জন্য তিনি এই সময় যাতে নালন্দা আর ডেভেলপ না করতে পারে সেই কারণে ধ্বংস করে দেন। এখানকার যারা সন্ন্যাসী ছিল তাদেরকে হত্যা করা হয়, পুরো এই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এবং এই সম্পর্কে প্রপার বিবরণ মিনাজ ই সিরাজ, ইনি একজন ঐতিহাসিক ছিলেন যিনি তবাকাত ই নাসিরি গ্রন্থটা রচনা করেন। এই তবাকাত ই নাসিরি থেকে আমরা এটা জানতে পারি যে কিভাবে এখানকার ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়। প্রচুর বই ছিল, সেই সমস্ত বইয়ের কি মানে সেটা যেহেতু তারা বুঝতে পারে না, কারণ অলরেডি সমস্ত ব্রাহ্মণদের হত্যা করে দেওয়া হয়েছে, তো বইতে কি লেখা রয়েছে সেগুলো তারা উদ্ধার করতে পারে না, তখন বখতিয়ার খিলজি এটা ধ্বংস করে দেন, আগুন লাগিয়ে দেন। এইভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হয় এবং ফাইনালি 2024 সালে পুনরায় এই বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে। এবার প্রশ্ন আসছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে প্রাচীন গৌরব ছিল, এক সময় বিভিন্ন দেশ থেকে যে ছাত্ররা এখানে পড়তে আসতো, সেই ইতিহাস কি পুনঃপ্রতিষ্ঠা করা যাবে? এখানে একটাই বক্তব্য বলা যেতে পারে যে একটা প্রপার বিশ্ববিদ্যালয়, বর্তমানে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীতে খ্যাতির শীর্ষে রয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে যায়, তাদের মতো সেম ফেসিলিটি, সেম সুরক্ষা এবং সর্বোপরি উন্নত শিক্ষা ব্যবস্থা এখানে প্রয়োগ করতে হবে, যার জন্য গভর্নমেন্টকে এখনো অনেক কিছু করতে হবে। এবং নালন্দার যে নাম এখনো পর্যন্ত পৃথিবীর কাছে রয়েছে একটা ফেমাস বিশ্ববিদ্যালয় রূপে, সেইটাকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা অবশ্যম্ভাবী প্রয়োজন রয়েছে, কারণ ভারতের যে জ্ঞান বিজ্ঞান যেখানে প্রস্ফুটিত হয়েছিল সেই জায়গাকে পুনরায় প্রতিষ্ঠা করা আমাদের জন্য গর্বের, এবং অবশ্যই এই বিশ্ববিদ্যালয় যদি সেই রকম খ্যাতির শীর্ষে পৌঁছতে পারে তাহলে ভারতেরই গৌরব সুনাম ফিরে আসবে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এর সাথে সাথে আমার অন্যান্য ক্লাস এই চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই গিয়ে দেখো। আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে আমি রেগুলার ক্লাস আপডেট করছি, এবং তোমরা এই পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই পিডিএফ গুলো কালেক্ট করতে পারবে। এছাড়া যদি তোমাদের কিছু বক্তব্য থাকে বলতে চাও তাহলে ফেসবুকে, ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে আমাকে মেসেজ করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।